যথেষ্ট সন্দেহ এবং আমাদের প্রথম থেকেই বরাবরই আমরা রাজনীতির শিকার হয়ে এসেছি। এখনও আমাদের মনে হয় এরকম রায় তো কেউ আশা করেনি, যেরকমভাবে হিয়ারিং হয়েছে, যেরকমভাবে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেরকমভাবে সিবিআই এভিডেন্স দিয়েছে, যেরকমভাবে রাজ্য সরকার বলেছে। এরকম সাজা তো হতে পারে না। আমি কি দোষ করেছি সেটা আমি জানতে পারলাম না, অথচ আমি সাজা পেয়ে গেলাম। এটা আবার কেমন ধরনের রায়? হতাশ চাকরি প্রার্থীরা, দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতা করছিলেন তারা আজ কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুরের চাকরি প্রার্থীদের ছবিটাও একই রকম। বহরমপুর স্কোয়ার ফিল্ডে অনেকেই চাকরি প্রার্থী রয়েছেন যারা একত্রিত হয়েছেন, তারা এখন বুঝতে পারছেন না ঠিক তারা কি করবেন। মানে এই রায়টা একদমই এক্সপেক্টেড ছিল না। তার কারণ যেখানে ওখানে বলাই হচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে টাকা ফেরত দিতে হবে। মানে একাধারে বলে দেওয়া হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট কারা, আনটেন্টেড ক্যান্ডিডেট কারা, এবং টেন্টেড ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে আর আনটেন্টেড ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে না। তাহলে আনটেন্টেড ক্যান্ডিডেট যে আনটেন্টেড সেটা তো ওনারাই বলছেন, কিন্তু তারপরেও কেন শাস্তি দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি না। এখানে কি হচ্ছে, কি বিষয় চলছে, এবং আমরা এইগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ এবং আমাদের প্রথম থেকেই বরাবরই আমরা রাজনীতির শিকার হয়ে এসেছি। এখনও আমাদের মনে হয় কিছু হচ্ছে, কারণ যেখানে সিবিআই লিস্ট জমা দিয়েছে সেখানে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি ক্লিয়ারলি বলা আছে। সেখানে যে কজন দুর্নীতি করেছে তাদের শাস্তির খাড়া আমাদের উপর কেন আসলো আমরা সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। যেটা রায় হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল রাখলেন। আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই। আমরা যে অন্যায় করেছি সেটা তো একটা প্রমাণ দেবে, দিয়ে তা তো আমাদেরকে বাদ দেবে। বিনা অন্যায়ে তাকে কি দোষ করেছে সেটা না জানিয়ে সাজা দেওয়া, সেটা তো খুব অন্যায়, ভুল, তাই না? এরকম সাজা তো হতে পারে না। আমি কি দোষ করেছি সেটা আমি জানতে পারলাম না, অথচ আমি সাজা পেয়ে গেলাম। এটা আবার কেমন ধরনের রায়? আর দেশে যে সিবিআই আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা এতদিন ধরে কী করলো? কোর্ট হোক, তদন্তকারী সংস্থা হোক, তারা তদন্ত করবে, করে কে দোষী নির্দোষী বাঁচবে সেটা যদি না বাঁচতে পারে সেসব সংস্থায় থাকারই বাকি মানে হয়। অনেকেই সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে চাকরি করছিলেন, তাদের চাকরি না থাকায় তাদের সংসার কিভাবে চলবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এরকম রায় তো কেউ আশা করেনি, যেরকমভাবে হিয়ারিং হয়েছে, যেরকমভাবে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেরকমভাবে সিবিআই এভিডেন্স দিয়েছে, যেরকমভাবে রাজ্য সরকার বলেছে যে সেগ্রিগেশন পসিবল, সমস্ত কিছু হওয়ার পরে যেখানে আলাদা করতে পারলো যে কাদেরকে মাইনে ফেরত দিতে হবে, কাদেরকে মাইনে ফেরত দিতে হবে না, কারা বহাল তবিয়তা পুরনো চাকরিতে ফিরে যাবে, তো সেখানে যে কেউ একটা দুগ্ধপোষ্য শিশু হলেও যারা যেহেতু সহজাত বুদ্ধি আছে সেও বুঝতে পারছে যে অলরেডি সেগ্রিগেশন হয়ে গেছে, তারপরেও এরকমভাবে তো আর বলার কিছু নেই। রিভিউ পিটিশনে যাবো আমরা, সে তো স্বাভাবিক যে ভোটেরই বা রাজনীতি বলির পাঠাই বানানো হলো আমাদেরকে। দেখুন, আমাদের তো আইনি লড়াইয়ে তো কোর্ট ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, তাই আমাদেরকে আইনের উপরে ভরসা করতে হয়, কোর্টের উপরে ভরসা করতে হয়। কিন্তু রিসেন্টলি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্টের সমস্ত রায় মানে ঠিকঠাক হয় না, যেটা হাইকোর্টের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে যেখানে জাজ নিজেই বলছেন যে টেন্টেড এবং আনটেন্টেডের লিস্ট দিয়ে দিচ্ছেন, যে কারা টেন্টেড কারা আনটেন্টেড, সিবিআই লিস্ট দিয়ে দিচ্ছে এবং আনটেন্টেডদেরকে টাকাও ফেরত দিতে বলা হচ্ছে। তা টাকা যাদেরকে ফেরত দিতে বলা হচ্ছে তার মানে তারা তো তাদের প্রমাণিত তারা দুর্নীতি করেছে বলেই তো টাকাটা ফেরত দিতে বলা হচ্ছে, আর যাদেরকে বলা হচ্ছে না তার মানে তো পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হচ্ছে তারা কোনো দুর্নীতি করেনি বলেই তো ওদেরকে টাকাটা ফেরত দিতে বলা হচ্ছে না। তো এটা বলার পরেও কেন বারবার প্যানেলটা বাতিল করা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না। একই জিনিস দু জায়গাতেই ঘটলো। আমরা সত্যিই প্রচণ্ড মানে মর্মাহত, এবং এই ধরনের রায় আমরা কখনোই আশা করিনি, সবাই ভেঙে পড়েছে। এবং এইটা মানে কি বলবো, শিক্ষা জগতের ক্ষেত্রে একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো আজকের দিনটা। মানে এই ধরনের রায় ঐতিহাসিক রায় কোনো দিন ভারতবর্ষে এই ধরনের কোনো রায় হয়নি, যেখানে যোগ্য ক্যান্ডিডেটদেরকে এভাবে বঞ্চিত করা হচ্ছে বারবার। এর পিছনে কাদেরকে দায়ী বলতে, যারা পয়সা নিয়ে 2 নম্বরই করে চাকরি দিয়েছে, তথ্য লোপাট করেছে, তারা দায়ী, তদন্ত নিয়োগকারী সংস্থা দায়ী। আমরা কি চাইবো? রিভিউ করব, আন্দোলন করব, কলকাতায় জমায়েত হবে কালকে। আমরা তাছাড়া তো আমাদের কোনো কিছু করার নেই, কোনো উপায় নেই, হাত নেই। বহরমপুর স্কোয়ার ফিল্ডে অনেকেই চাকরি প্রার্থী রয়েছেন যারা একত্রিত হয়েছেন, তারা এখন বুঝতে পারছেন না ঠিক তারা কি করবেন। এখন তারা সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডারের দিকেই তাকিয়ে রয়েছে। সেই অর্ডার অনুযায়ী আগামী দিনে তাদের কি পদক্ষেপ নেবে সেই নিয়ে তারা আলোচনা করছেন। তবে চাকরি প্রার্থীদের অনেকেই ধারণা করছেন যে তারা হয়তো রাজনীতির শিকার হলেন। আগামী দিনে কি পদক্ষেপ নেয় চাকরি প্রার্থীরা এখন সেটাই দেখার। বহরমপুর থেকে শুভরাজ সরকারের সঙ্গে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।